বংশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বৌদি তার সবচেয়ে ভালো বান্ধবীর সাথে আমার সম্বন্ধ ঠিক করে দেয় এবং আমার বিয়ে পাকা করে দেয়। কিন্তু আফসোস, ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ, পঙ্গপালের উপদ্রব আর খরা দেখা দিতে লাগল। নিজেদের পেট ভরানোর জন্য ঘরে যা কিছু বিক্রি হওয়ার মতো ছিল সব বিক্রি করে দিলাম। এখন বিয়ে করার জন্য রূপোর মুদ্রা কোথা থেকে আনতাম? শেষমেশ বৌদি সাহস করে নিজেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে ঝাও বংশকে একজন উত্তরাধিকারী দিতে পারে এবং ঝাও বংশের পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। আধো ঘুমে আমার কেবল মনে হল যেন একটা ছোট্ট হাত আমার শরীরের ওপর ঘুরছে। ঠাকুরপো, আমরা বাচ্চা নেব। ইয়ার কি করো না? আমি অজান্তেই তাকে একটু ধাক্কা দিলাম এবং হঠাৎ চমকে জেগে উঠলাম। আমি ভামা কাঠের তক্তা থেকে উঠে বসলাম, কিন্তু আমার মুখ থেকে কথা বেরোতেই একটা নরম শরীর সাথে সাথে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠাকুরপো, ভয় পেও না, প্রথমবার পুরুষদের ব্যথা লাগে না। বৌদি, তুমি এসব কি করছো? আমি আমার বৌদির হাত শক্ত করে ধরে ফিসফিস করে চিৎকার করে উঠলাম। গাও শিউ শিউ এটা দেখে লজ্জায় তার মুখ লাল হয়ে গেল এবং তার চোখের কোণে জল ভরে এলো। কিন্তু সে তার দু হাত দিয়ে আমার প্যান্ট শক্ত করে ধরে রেখেছিল এবং ধীরে ধীরে বলল, ঠাকুরপো, আমার কাছেও আর কোনো উপায় নেই। যখন শ্বশুর শাশুড়ি মারা যান, তখন তারা আমার হাত ধরে বলেছিলেন যে ঝাও বংশের ধারা অবশ্যই বজায় থাকতে হবে। প্রথমে তো বৌদি ভেবেছিল যে আমি অন্যদের জন্য সেলাই বুনন করে কয়েক বছর টাকা জমাবো, তোমার জন্য একজন কোণে আনার জন্য। কিন্তু কে ভাবতে পেরেছিল যে যুদ্ধ আর দুর্ভিক্ষ দুটোই একসাথে চলে আসবে। দেখো আমাদের ঘরের অবস্থা। আমরা এতই গরিব যে এই কয়েকটা মাটির দেওয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মনে হচ্ছে এখন আর তুমি বিয়ে করে আনতে পারবে না। বৌদি শ্বশুর শাশুড়িকে কথা দিয়েছিল, আমি আমার কথা ভাঙতে পারব না। তাছাড়া বৌদি ভাবল, এই শরীরটা অন্য কাউকে দেওয়ার চেয়ে তোমাকেই দেওয়া ভালো। অন্তত ঝাও বংশের বাচ্চা জন্ম দেওয়া তো আমারই দায়িত্ব। এই কথা বলতে বলতে গাও শিউ শিউয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এবং তার গাল বেয়ে আমার হাতের উল্টো পিঠে পড়ল। এতই গরম ছিল যে এক মুহূর্তের জন্য আমার মন ঘাবড়ে গেল। ৫ বছর আগে আমার বাবা এবং বড় দাদাকে জোর করে সীমান্তে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত তাদের কোনো খবর নেই যে তারা বেঁচে আছে নাকি মারা গেছে। আর তারপর আমার মাও একটা অসুখের কারণে মারা যান। ৫ বছর ধরে আমার বৌদিই আমাকে লালন পালন করে বড় করেছে। এমনকি তার সবচেয়ে ভালো বান্ধবীর সাথে আমার সম্বন্ধও ঠিক করিয়ে দিয়েছিল এবং বিয়ে পাকা করে দিয়েছিল। যখন আমার ১৮ বছর হবে, তখন ৩টে রূপোর মুদ্রা দিয়ে তাকে বিয়ে করে নেব। কিন্তু আফসোস, ভাগ্যের অন্য কিছুই মঞ্জুর ছিল। যুদ্ধ, ডাকাত, প্রাকৃতিক দুর্যোগ, পঙ্গপালের উপদ্রব আর খরা সব একসাথে চলে এলো। বেঁচে থাকার জন্য ঘরে যা কিছু বিক্রি হওয়ার মতো ছিল সব বিক্রি করে দিলাম। পেট ভরানোর জন্যই টানাটানি চলছিল। তাহলে বিয়ের জন্য রূপোর মুদ্রা কোথা থেকে আনতাম? আর এই কারণেই আমার বৌদি সাহস করে নিজেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে ঝাও বংশকে একজন উত্তরাধিকারী দিতে পারে এবং ঝাও বংশের পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। তুমি কিছু বলছো না কেন? গাও শিউ শিউ মাথা তুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, যেন আমার চোখে একটু সম্মতি খুঁজছিল। বৌদি, এসব ছাড়ো, আগে আমার উপর থেকে নামো। এ কথা শুনে গাও শিউ শিউয়ের আরও বেশি খারাপ লাগল। তার চোখ থেকে আবার জল বইতে লাগল। সে অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিল। সে আশা করেনি যে আমি তার সাথে এমন করব। তুমি বৌদিকে পছন্দ করো না, তাই না? আমি তোমাকে পছন্দ করি, অপছন্দ কি করে করতে পারি? তাহলে তুমি বারণ করলে কেন? এটা শুনে আমি শুধু ম্লান হাসলাম। আমি নিচে আমার শরীরের দিকে তাকালাম, যা দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এবং উত্তর দিলাম, বৌদি, এই উত্তরটাই কি যথেষ্ট নয়? এখন দুর্ভিক্ষের সময় চলছে। কে আছে যে না খেয়ে থাকছে না? বিশেষ করে তুমি আর আমি। খিদের জ্বালায় আমাদের পেট পিঠের সাথে মিশে গেছে। শরীরে একদমই শক্তি নেই। কোদাল চালানোর মতো জোর অবশিষ্ট নেই। তুমিই বলো, আমার কাছে ওই কাজে লাগানোর মতো বাড়তি শক্তি কথায় আছে? সন্তান জন্ম দেওয়া একটি জৈবিক প্রবৃত্তি, কিন্তু এই প্রবৃত্তিও বাস্তবতার নিষ্ঠুরতার সামনে টিকতে পারে না। আজ এখানে শক্তি নষ্ট করার চেয়ে ভালো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। একটু শক্তি বাঁচিয়ে এটা ভাবা বেশি জরুরি যে কাল পাহাড় থেকে খাওয়ার মতো কিছু কিভাবে জোগাড় করা যায়। আমার এই কথা শুনে গাও শিউ শিউ অনেকক্ষণ হতবাক হয়ে রইল। তারপর সে আমার হাত ছাড়ল, কিন্তু তার চোখ থেকে দীর্ঘক্ষণ হতাশার ছাপ মুছল না। হ্যাঁ, মানুষ খিদের জ্বালায় মরতে বসেছে। যদি আমি সত্যি গর্ভবতী হয়েও যাই, তাহলে কি আমি বাচ্চা জন্ম দিতে পারব? পেটে ভর্তি খাবার নেই, গায়ে কাপড় নেই। যদি গর্ভবতী হয়েও যাই, তবে ভয় হয় যে বাচ্চা পেটেই মরে যাবে। তখন কি হবে? তাহলে কি ঝাও বংশ সত্যি সত্যিই শেষ হয়ে যাবে?
গাও শিউ শিউ তার হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। তার মুখ দুঃখে ভরে উঠেছিল। আমি তাকে কিছু সান্ত্বনা দিতেই যাচ্ছিলাম, কিন্তু নিজের অবস্থার কথা ভেবেতেই আমি নিচু গলায় তিক্ততার সাথে বিড়বিড় করে উঠলাম। অন্য দুনিয়ায় এসেও না খেয়ে মরতে হচ্ছে। কে জানে আমার কাছে কোনো গোল্ডেন ফিঙ্গার আছে কিনা। ডিং! হোস্টের বাঁচার প্রবল ইচ্ছার সন্ধান পাওয়া গেছে। দৈনিক ইন্টেলিজেন্স সিস্টেম সক্রিয় হয়ে গেছে। বর্তমান ইন্টেলিজেন্স তথ্য ১। পশ্চিম দিকে সরল রেখায় প্রায় ৫ লি দূরে একটা পাথরের নিচে পুরনো একটা পরিত্যক্ত ফাঁদ আছে। ফাঁদের ভেতর একটা বুনো কুকুর আটকে আছে, যার বাঁ দিকের পেছনের পা গুরুতর আহত। অনেক বেশি রক্তপাত হওয়ার কারণে সে চলাফেরা করার আর প্রতিরোধ করার প্রায় সব ক্ষমতাই হারিয়ে ফেলেছে। সে মৃত্যুর দোরগোড়ায়। ঝুঁকির মূল্যায়ন কম। পরামর্শ দেওয়া হচ্ছে যে সাথে অন্তত একটি ভারী অস্ত্র নিয়ে যান। রাস্তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বর্তমান ইন্টেলিজেন্স তথ্য ২। পূর্ব দিকে কাটাওয়ালা জঙ্গলে প্রবেশ করার পর দক্ষিণ পশ্চিম দিকে ৪০০ মিটার দূরে একটা পাথরের স্তূপের নিচে দুটো সুচলো মুখওয়ালা সাপ বা 5 স্টেপ সাপ আছে। সেগুলোকে ধরে শহরের ওষুধের দোকানে বিক্রি করলে বেশ ভালো রূপ পাওয়া যেতে পারে। ঝুঁকির মূল্যায়ন উচ্চ। সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কামড়ে দেয় তবে মৃত্যু প্রায় নিশ্চিত। রাস্তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বর্তমান ইন্টেলিজেন্স তথ্য ৩। পরিষ্কার জলের হ্রদের ধারে ৫ জিন ওজনের একটা নরম খোলসওয়ালা কচ্ছপ আছে। সে ভেজা মাটির কাদায় ঘুমোচ্ছে। গ্রামের ধনী বুড়ো লির এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ। এর বদলে তার কাছ থেকে দারুণ সাদা চাল পাওয়া যেতে পারে। ঝুঁকির মূল্যায়ন মধ্যম। হ্রদের ধারের কাদায় শরীর বসে যেতে পারে। যদি তাতে আটকে যান তবে বেরোনো মুশকিল হবে। রাস্তা চিহ্নিত করে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি সাথে সাথেই খুব খুশি হয়ে গেলাম। ৩টে ইন্টেলিজেন্স তথ্য, ৩ রকমের পুরস্কার। 5 স্টেপ সাপ খুব বিপজ্জনক। কচ্ছপের কথা বলতে গেলে তার বদলে যদিও চাল পাওয়া যাবে, তবে সেটা বেশি দিন চলবে না। তাই পুরস্কারের কথা ভাবলে প্রথম পছন্দ ওই বুনো কুকুরটাই হওয়া উচিত। এটা ভেবে আমি গাও শিউ শিউয়ের দিকে একবার তাকালাম। আমি বৌদিকে নিচু গলায় বললাম, বৌদি, তুমি বাড়িতেই থেকো। ভুল করেও বাইরে যেও না। এছাড়া উনুন জ্বালানোর জন্য কাঠ প্রস্তুত রেখো। আমরা একটু পরেই মাংস খাব। কথা বলে আমি উঠলাম এবং বাড়ির একমাত্র লোহার হাতিয়ার কোদালটা তুলে নিয়ে বাইরের দিকে ছুটলাম। তুমি কি করতে যাচ্ছ? কোনো বোকামি করো না। আমার এই হঠাৎ আচরণে গাও শিউ শিউ ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে কথাটি বলল। চিন্তা করো না, আমি জানি আমি কি করছি। আমি হাত নাড়লাম এবং তারপর আর কিছুই বললাম না। আমি আরও জোরে দৌড়াতে লাগলাম। প্রায় ১ ঘন্টা পর আমি অবশেষে সিস্টেমের বলে দেওয়া জায়গায় পৌঁছে গেলাম। জ্যোৎস্না রাতে একটা জালের গর্তে আসা অনুযায়ী একটা খাকি বাদামি রঙের আকৃতি হালকা হালকা কাঁপছিল। আমি সাবধানে কাছে গিয়ে দেখলাম যে একটি বড় আকারের পুরুষ হরিণ গর্তে পাশ হয়ে শুয়ে আছে। তার ডান দিকের সামনের পা স্পষ্টতই অদ্ভুতভাবে মোচড়ে গেছে এবং তার বড় বড় চোখ জ্যোৎস্নার ভয়ে চকচক করছে। কিন্তু তার শরীর শুধু হালকা কাঁপছিল। বোঝাই যাচ্ছিল যে তার মধ্যে পালানোর আর কোনো ক্ষমতা বেঁচে নেই। সত্যিই একটা বোকা হরিণ। আমি মনে মনে খুশি হয়ে গেলাম। এই প্রাণীটি ভীতু স্বভাবের হয়। ভয় পেলে ঘাবড়ে গিয়ে না ভেবেচিন্তে দৌড়াতে গিয়ে গর্তে পড়ে যায়। মনে হচ্ছে তথ্যটা সঠিক। এটা ভেবে আমি সতর্ক হয়ে চারদিকে তাকালাম। যখন নিশ্চিত হলাম যে আশেপাশে আর কোনো বিপদ নেই, তখন আমি ধীরে ধীরে ওই অগভীর গর্তায় নেমে গেলাম। ওই বোকা হরিণটার দিকে তাকিয়ে যে ধীরে ধীরে কোঁকাচ্ছিল, আমি আমার কোদালটা তুললাম এবং নিচু গলায় বললাম, শান্তিতে যাও। এখন মশার উপদ্রবের শেষ দিক। আবহাওয়া ঠান্ডা হতে চলেছে এবং বাড়িতে কাপড় আর শস্যাল খুব দরকার। এই হরিণের অর্ধেক মাংস বিক্রি করে কয়েক কেজি শস্য এবং দুটো পুরনো মোটা কাপড় পাওয়া কোনো বড় ব্যাপার নয়। বাকি অর্ধেক মাংস আমরা নিজেদের খাওয়ার জন্য রেখে দেব। এতে আমার আর বৌদির দুর্বল শরীরে কিছুটা শক্তিও আসবে। ঝাউ পরিবারের খড়ের কুড়েঘরের ভেতরে এই সময় গাও শিউ শিউ জ্বলন্ত কাঠের উনুনের সামনে চোখের জল ফেলছিল। মটরদানার মতো বড় বড় চোখের জল অনবরত গড়িয়ে তার হাতে শক্ত করে ধরে রাখা একটা নোটিশের উপর পড়ছিল। এটার উপর জেলা দপ্তরের সরকারি নির্দেশ ছাপা ছিল। এই দিনগুলো অবশেষে কাটবে কি করে? হে ভগবান, এটা কেমন অলক্ষিণী দুনিয়া! সত্যি বাঁচার কোনো পথই রাখছে না। বৌদি! হঠাৎ দরজার বাইরে থেকে একটা ডাক শোনা গেল। গাও শিউ শিউ চমকে মাথা ঘুরিয়ে দেখল যে আমি মারাত্মকভাবে হাঁপাচ্ছিলাম এবং কাঁধে একটা বোকা হরিণ নিয়ে ছুটে ছুটে আসছিলাম। ঠাকুরবো! গাও শিউ শিউর চোখ বিস্ময় বড় বড় হয়ে গেল এবং তার মুখমণ্ডল অবাক করা বিস্ময় ভরে উঠল। ধপাস করে একটা শব্দের সাথে আমি ওই বোকা হরিণটাকে মাটিতে ফেলে দিলাম। আমি আমার শরীর থেকে ধুলো ঝেড়ে ফেললাম এবং হাঁপাতে হাঁপাতে বললাম, বৌদি, একটু হাত লাগাও, আমাদের তাড়াতাড়ি করতে হবে, এটাকে কেটে এর মাংস তৈরি করতে হবে। ঠিক আছে। গাও শিউ শিউ মাথা নেড়ে সম্মতি দিল।
তারপর নিজের চোখের কোণের জল মুছে সে পাশে পড়ে থাকা একটা মোর্চে রাজার লোহার ছুরি তুলে নিল। ওটা কাটার জন্য প্রস্তুত হল। বৌদি, তুমি কাঁদছো কেন? নিজের বৌদির চোখের কোণে চকচকে জল দেখে আমি জিজ্ঞাসা না করে পারলাম না। ঠাকুরপো, কথা শুনে গাও শিউশিউর চোখ থেকে হতাশা আর দুঃখ একসাথে উপচে পড়ল। সে তক্ষুনি এসে আমার গলা জড়িয়ে ধরল এবং কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি হল না। আসলে হয়েছে কি? কে তোমাকে হেনস্থা করেছে? আমি তাকে মেরেই ফেলব। আমার কিছু হয়নি, তোমার কিছু হতে চলেছে। গাও শিউশিউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সে ওই সরকারি ফরমান তাবার দিকে বাড়িয়ে দিল। সরকারের সৈন্যরা এসেছিল। তারা বলেছে যে শীত আসার আগে তোমাকে ৩ বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হবে। কি? এটা শোনা মাত্রই আমি রাগে অগ্নিশর্মা হয়ে গেলাম। সেনাবাহিনীতে ভর্তি? আমার বাবা আর বড়দাদা সেনাবাহিনীতে ভর্তি হওয়ার কারণেই ৫ বছর ধরে তাদের কোনো খোঁজ নেই। যদিও আমরা লোকজনকে টাকা দিয়ে খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু জবাবে শুধু দুটো শব্দ মিলেছে: নিখোঁজ, যুদ্ধের ময়দানে নিখোঁজ। এর মানে কি হয় তা আমি অন্য যে কোনো মানুষের চেয়ে ভালো জানি। হয় তারা মারা গেছে আর তাদের লাশ ওটুকু পাওয়া যায়নি, নয়তো তাদের বন্দি করা হয়েছে। তবে যাই হয়ে থাকুক না কেন, আমার বাবা আর বড়দাদার পরিণতি ভালো হয়নি। মহান ছুয়ের নিয়ম অনুযায়ী এক ঘর থেকে মাত্র দুজনই সেনাবাহিনীতে যায়। বাবা আর বড়দাদা ইতিমধ্যেই আমার জায়গায় সামরিক সেবা পূরণ করে দিয়েছে। এই অলক্ষিণী সরকার সীমার বাইরে গিয়ে অত্যাচার করছে। এরা তো সাধারণ মানুষকে বাঁচতেই দিচ্ছে না। আমার রাগ সপ্তম আকাশে চড়ে গিয়েছিল। আমার ইচ্ছে করছিল এই সরকারি ফরমানের টুকরো টুকরো করে দিই, কিন্তু আমার অবশিষ্ট জ্ঞান আমাকে মনে করিয়ে দিল যে আমি এমনটা করতে পারি না। ঠাকুরপো, কথা শুনে গাও শিউশিউর পক্ষ থেকে হতাশা আর দুঃখ একসাথে উপচে পড়ল। সে তক্ষুনি এসে আমার গলা জড়িয়ে ধরল এবং কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি হল না। সেনাবাহিনীতে ভর্তি মানে মৃত্যুর মুখে যাওয়া। গ্রামের কত মানুষই সীমান্তে গেছে, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই জীবিত ফিরে এসেছে। তুমি ঘরের একমাত্র প্রদীপ। যাই হোক না কেন, তোমার বৌদি তোমাকে বিপদে পড়তে দেখতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে শহরের কোঠায় বিক্রি করে দেব। তার থেকে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে তোমার সামরিক সেবার কর পরিশোধ করে দেব। কথা শুনে আমিও বা এটা কিভাবে হতে দিতে পারতাম? কোঠা কেমন জায়গা? ওটা তো পতিতাদের আড্ডাখানা, যেখানে হাজার হাজার মানুষ শেষ হয়ে যায়। আমি যতই নীচ হই না কেন, নিজের বৌদিকে এই কাজ করতে দিতে পারি না। অন্যথায় মৃত্যুর পর আমি ঝাও পরিবারের পূর্বপুরুষদের এবং আমার বাবা আর বড়দাদাকে কি মুখ দেখাব? বৌদি, না, আমি এ ব্যাপারে কোনো মতেই রাজি নই। কিন্তু আমি যদি এমনটা না করি তাহলে তোমার কি হবে? গাও শিউশিউর চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। সে আমার হাত ধরে রেখেছিল এবং না চাইতেও তার ধরা আরও শক্ত হয়ে গিয়েছিল। বৌদিও নিজের শরীর বিক্রি করতে চায় না, কিন্তু বৌদির কাছে সত্যি আর কোনো পথ নেই। আমি তোমাকে চোখের সামনে মরতে যেতে দেখতে পারবো না। নিজের বৌদিকে এভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে আমার চোখেও কষ্ট উপচে পড়ল। তার মুখে এসে পড়া চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে আমি আস্তে এবং অত্যন্ত গম্ভীরভাবে বললাম, কোনো না কোনো পথ ঠিক বেরোবে। বৌদি, আমার উপর বিশ্বাস রাখো। দেখো, আমি একবার বেরোলাম আর একটা শিকার ধরে নিয়ে এলাম। যদি ভবিষ্যতেও ভাগ্য ভালো থাকে তাহলে আরও কিছু ধরে নিয়ে আসব। তাহলে কি কর দেওয়ার মতো টাকা জোগাড় হয়ে যাবে না? তুমি শুধু আমাকে সান্ত্বনা দিচ্ছ। গ্রামে এত শিকারী আছে, কিন্তু তাদের মধ্যে কতজনের হাতে শিকার মেলে? আজ যে এই শিকারটা হাত লেগেছে, ওটা তো শুধু ভাগ্যের ব্যাপার। তাছাড়া রোজ রোজ কিভাবে মিলতে পারে? গাও শিউশিউর মুখে স্পষ্ট অবিশ্বাস ফুটে উঠছিল। হ্যাঁ বৌদি, আমার উপর বিশ্বাস রাখো। সেনাবাহিনীতে ভর্তি হওয়া থেকে বাঁচতে ৬ টাকা রূপা লাগবে। আমি কথা দিচ্ছি, ৩ দিনের মধ্যে আমি প্রয়োজনীয় টাকা রোজগার করে নেব। এখন আমরা দুজনে আবার ভালো জীবন কাটাবো। ঠিক আছে। কথা শুনে গাও শিউশিউ মাথা নেড়ে সম্মতি দিল। গুড়গুড়। হঠাৎ পেট গুড়গুড় করার আওয়াজ এলো। আমি একটু লজ্জিত হয়ে গেলাম। বৌদি, তাড়াতাড়ি খাবার বানাও। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে বানাচ্ছি। গাও শিউশিউ তক্ষুনি রাজি হয়ে গেল। আধ প্রহর পর দুজনে অবশেষে পেট ভরে খাবার খেল। শুধু দুজনেই এপাশ ওপাশ করতে লাগল, কিন্তু ঘুমাতে পারল না। সেনাবাহিনীতে ভর্তি, ৬ রূপোর মুদ্রা। আমি চোখ বন্ধ করে নিলাম। আমি মুখে বিড়বিড় করলাম, নিজের যোগ্যতার জোরে এত টাকা রোজগার করা দিনের স্বপ্ন দেখার মতো ছিল। একমাত্র উপায় হল সিস্টেমের সাহায্য নেওয়া। যদি সিস্টেমও কাজে না আসে, তাহলে শুধু দুটোই উপায় বাঁচবে: ১, ডাকাত হয়ে যাওয়া, ২, গভীর পাহাড়ে পালিয়ে যাওয়া। কিন্তু এই দুটো উপায়েরই পরিণতি মৃত্যু। আশা করি কাল সিস্টেম আমাকে কোনো ভালো খবর দেবে। আমি নিচু গলায় দীর্ঘশ্বাস ফেললাম আর পাশ ফিরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে দুজনে ধীরে ধীরে জেগে উঠল। ঝাও মিং শুধু একটু কুকুরের মাংসের স্যুপ খেল আর তারপর গাও শিউশিউকে বিদায় জানিয়ে ঘরের একমাত্র লোহার হাতিয়ার কোদালটা নিয়ে গ্রামের বাইরের দিকে রওনা দিল। গ্রাম থেকে বেরোনোর পর ঝাও মিয়াওমিং পুরো জোশের সাথে আজকের তাজা সিস্টেম তথ্যের পরীক্ষা করল। তথ্য ১, বাঁদিকের পাহাড়ি রাস্তায় পশ্চিম দিকে ৮০০ মিটার সোফোরা জঙ্গলের নিচে কোনো ভেষজ সংগ্রাহকের লুকিয়ে রাখা জিনিসের থলে আছে। খুললে অনেক কিছু পাওয়া যাবে। ঝুঁকির মূল্যায়ন কম, রাস্তা মার্ক করে দেওয়া হয়েছে। তথ্য ২, ডান দিকের পাহাড়ি রাস্তায় পূর্ব দিকে পুরনো কাটাগাছের কাছে একটা বুড়ো নেকড়ে রোদ বোয়াচ্ছে। ঝুঁকির মূল্যায়ন বেশি, রাস্তা মার্ক করে দেওয়া হয়েছে। ভেবেচিন্তে আক্রমণ করুন।
তথ্য ৩। গ্রামের ঝাও হাই আর তার 2 ভাই সেনাবাহিনীতে ভর্তি হওয়া থেকে বাঁচতে লুটপাটের প্রস্তুতি নিচ্ছে। এই সময় তারা মাথায় লুকিয়ে আছে এবং পাশের গ্রামের শিকারীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তাকে খতিম করার পর 2 টকা রূপো পাওয়া যেতে পারে, 3টে বুনো খরগোশ এবং 2টো ধনুক আর বানের সেট। ঝুঁকির মূল্যায়ন বেশি, রাস্তা সফলভাবে মার্ক করে দেওয়া হয়েছে। হোস্ট, সাবধানে কাজ করুন। এই 3টে তথ্য দেখে ঝাওমিং অসহায়ভাবে মাথা নাড়ল। 2 তথ্য একটা বুড়ো নেকড়ের ব্যাপারে। নেকড়ের মাংস বিস্বাদ আর শক্ত, আর তার একটা চামড়ার দাম 3 পয়সার উপর চেয়ে বেশি নয়। এর জন্য জীবন ঝুঁকিতে ফেলার কোনো প্রয়োজন নেই। যতক্ষণ তথ্য 3-এর কথা ঝাও হাই আর তার ভাইদের সাথে লাগাতে সহজ নয়। সেনাবাহিনীতে ভর্তি থেকে বাঁচতে তারা পাশের গ্রামের শিকারীর ওপর হামলার প্রস্তুতি নিয়েছে। তারা সত্যি খুব নিষ্ঠুর। এ ব্যাপারে সে জড়াবে না এবং তার জড়ানোর মতো যোগ্যতাও নেই। এভাবে দেখলে এক তথ্যের ওপর একবার নজর দেওয়া যেতে পারে। অকালের আগে এই 800 মাইল জুড়ে বিস্তৃত ছু পর্বতমালা। পাহাড়ে জিনসেং খোঁজার মতো অনেক লোক থাকতে পারে। যে কোনো একটা বুনো জিনসেংই কয়েকটি রূপোর মুদ্রায় বিক্রি হতে পারে। এই জিনসেং সন্ধানীর থলে আমাকে হতাশ করবে না, এটা ভেবে ঝাও মিয়াওমিং তার গতি বাড়িয়ে দিল। সিস্টেমের বলা রাস্তায় চলতে চলতে সে বাঁ দিকের পাহাড়ি রাস্তার দিকে ছুটল। 1 ঘন্টারও বেশি সময় পর ঝাও মিং পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে সত্যি সত্যি সিস্টেম দ্বারা চিহ্নিত বাবলা গাছের ঝোপের কাছে পৌঁছে গেল। সামনে একটা খুব উঁচু বাবলা গাছ ছিল। স্পষ্টতই এটা বেশ পুরনো ছিল। বাবলা গাছের দুপাশে শুকনো আগাছার স্তূপ ছিল, যা এলোমেলোভাবে গজিয়েছিল। এটা দেখে ঝাও মিয়াওমিং একটু খুশি হল। সে কদাল তুলল এবং অনবরত খুঁড়তে শুরু করল। যেমন যেমন অল্প অল্প করে মাটি সরতে লাগল, ঝাওমিং শীঘ্রই একটা চামড়ার থলে দেখতে পেল। তার উপর তেল মাখানো কাগজের একটা স্তর জড়ানো ছিল। বেরিয়ে এলো। ঝাওমিং উচ্ছ্বাসে ভরে নিজের হাত রগড়াতে লাগল। তার চোখ সোজা ওই থলেটার দিকেই আটকে ছিল। থলেটা ছেঁড়ার পর ঝাওমিং সাবধানের ভেতর খুঁজতে শুরু করল। রূপোর 2টো ছোট টুকরো আর পয়সার একটা ছোট থলি, সাথে অনেক আগে পচে যাওয়া শুকনো মাংস আর লাল কাপড়ে জড়ানো 2টো জিনসেং। দেখতে সেগুলো অতটা পুরনো লাগছিল না, তবে 20-30 বছরের তো হবেই। ঝা মিয়াওমিং রূপোর দিকে না তাকিয়ে বরং ওই 2টো জিনসেং নিজের হাতে তুলে নিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। ঝাওমিং অনেক কষ্টে নিজের উত্তেজনাকে চেপে রাখল। সে জিনশেংয়ের একটি ছোট মূল নিজের মুখে দিল। ওই জিনশেংয়ের স্বাদ নেওয়ার পর তার শরীরে হালকা গরম অনুভূতি হল। ঝাওমিং নিজের আনন্দকে অনেক কষ্টে চেপে রাখল। সে তাড়াতাড়ি ওটা নিজের পকেটে পুরে নিল। আসল মাল, খাঁটি আসল মাল। শুধু যদি আমি এটা বিক্রি করতে পারি, তবে সামরিক সেবার টাকা তো দূরের কথা, আমি বাড়িটাও আবার ঠিক করিয়ে নিতে পারব। এটা ভেবে ঝাওমিং বিন্দুমাত্র ইতস্তত করার সাহস করল না। পাশে রাখার উপর 2টো টুকরো পকেটে ঢোকানোর পর সে কোদাল তুলল এবং পাহাড় থেকে নিচের দিকে ছুটে যাওয়ার জন্য প্রস্তুত হল। তখনও সময় ছিল। তাকে যত তাড়াতাড়ি সম্ভব জিনশেং বদলে রূপো এবং খাবার জিনিসে রূপান্তর করতে হতো। তবেই তার মনে শান্তি মিলত। ছোট মিং, এত জোরে কেন ছুটছিস? কোনো পাহাড়ি ভূত দেখেছিস নাকি? সে পাহাড়ের নিচে পৌঁছনো মাত্রই হঠাৎ পাশ থেকে একটা জোরালো আওয়াজ এলো। সে চমকে মাথা তুলল। সে দেখল যে সামনের অর্ধেক দাঁত ভাঙা একটা লোক খুশি মনে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে ঝাড়মিং তার সাথে কথা বলার প্রয়োজন মনে করল না। তার পুরনো স্মৃতি অনুযায়ী এই লোকটার নাম ছিল ঝাও দা মাও। সে সাধারণত ছোটখাটো চুরি করত এবং কয়েকবার তাকে হেনস্থাও করেছিল। কথা বলছিস না কেন? নিজের বুকে কি কোনো ভালো জিনিস লুকিয়ে রেখেছিস? আমাকে দেখতে দে। ঝাউদা মাও যখন দেখল যে ঝাওমিং কিছু বলছে না, শুধু নিজের বুকটা চেপে ধরে আছে, তখন সে তক্ষুনি তার দিকে তেড়ে এলো। সে নিজের হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করল। দুজনের মধ্যে ধস্তাধস্তিতে জিনশেংয়ের কাপড়ের থলেটা মাটিতে পড়ে গেল। এটা দেখে ঝাওদা মাওয়ের চোখ ছানাবড়া হয়ে গেল। ভাবিনি আজ তো আমার ভাগ্য খুলে গেছে। 2টো জিনশেং, এগুলো থেকে অন্তত 20টারও বেশি রূপোর মুদ্রা পাওয়া যাবে। এটা দিয়ে আমি কত মদ খেতে পারবো। আমার জিনিস ফেরত দাও। ঝাও মাওয়ের হাতে 2টো জিনশেং দেখে ঝাওমিংয়ের চোখে রক্ত নেমে এলো। এই জিনশেং ছিল তার জীবনের প্রশ্ন। দেখো তো একবার কেমন কথা বলছে। কিসের ফেরত? এই জিনিসগুলো আমি পেয়েছি, তাই স্বাভাবিকভাবেই এগুলো আমার। এই ছেলে, বেশি বকবক করিস না, না হলে তোর আবার ধুলাই হবে। ঝাউদা মাওয়ের কোনো কিছুতে কিছু এসে যায়নি। তার চোখে ঝাওমিং ছিল একজন ভীতু প্রকৃতির মানুষ। আগেও সে তাকে প্রায়ই হেনস্থা করত। তার জিনশেং কেড়ে নিয়েছে তো কি হয়েছে? ঝাওদা মাওয়ের এমন মনোভাব দেখে ঝাওমিং চুপ করে রইল। শুধু নিজের মনের ভেতর সেই খুনি মানসিকতা অনুভব করছিল, যা তার বুকে চাপা পড়েছিল এবং বাইরে বেরোনোর জন্য ছটপট করছিল। দামাও, তোর মায়ের! ঝাওমিং হঠাৎ জোরে চিৎকার করে উঠল এবং তারপর সে নিজের হাতের কোদাল নিয়ে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে সজোরে ঝাওদা মাওয়ের মাথায় আঘাত করল। নিজের সফলতার আনন্দে বোধ হয়ে থাকা ঝাওদা মাও সামলে ওঠার সুযোগটুকু পেল না।
কোদালটি তার মাথার পেছনের অংশে লাগল এবং তার মারাত্মক মাথা ঘুরতে লাগল। এটা দেখে ঝাওদা মাওয়ের চোখ ছানাবড়া হয়ে গেল। তার মুখটা একটু হাঁ হয়ে গেল এবং সে কাঁপতে কাঁপতে নিজের আঙুল তুলল। সে বিশ্বাসই করতে পারছিল না যে ঝাওমিং এমনটা করতে পারে। ঝাওমিং আরও একবার কোদাল দিয়ে তার গালে আঘাত করল। ঠিক সেই মুহূর্তেই ঝাওদা মাওয়ের মুখ থেকে দাঁত ভেঙে পড়ল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার মুখ রক্তে ভরে গেল। কুকুরের বাচ্চা, যখন আমি এই দুনিয়ায় আসিনি তখন তুই আমাকে হেনস্থা করতিস, ওটা তাও ঠিক ছিল, কিন্তু এখন আসার পরও তুই আমাকে হেনস্থা করছিস, তাহলে আমার এখানে আসার কি লাভ হলো? তুই আমার জিনশেং কেড়ে নেওয়ার সাহস কি করে করলি? নিজের যোগ্যতা তো একবার দেখতিস। ঝাওমিং গালিগালাজ করতে করতে বলল এবং সাথে সাথে কোদাল দিয়ে অনবরত আঘাত করতে লাগল। একটার পর একটা হাড় ভাঙার আওয়াজ আসতে লাগল। খুব শীঘ্রই ঝাওদা মাওয়ের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং মগজ বাইরে বেরিয়ে এলো। তার শ্বাস থমকে গেল, কিন্তু তা সত্ত্বেও ঝাওমিং তাকে ছাড়ল না। সে সজোরে তার ঘাড়ে আঘাত করল। যতক্ষণ না তার ঘাড় ভেঙে গেল ততক্ষণ আঘাত করার পর সে মাটিতে ধপ করে বসে পড়ল। সে তখনও ভীত ছিল এবং হাঁপাচ্ছিল। ঝাওদা মাওয়ের লাশের দিকে তাকিয়ে ঝাওমিং চুপ করে রইল। শুধু তার নিজের থেকে একটা ঘৃণা আসছিল। 2 জন্ম মিলিয়ে সে প্রথমবার কাউকে মেরেছিল, কিন্তু তার এই নিয়ে বিন্দুমাত্র আফসোস ছিল না। তার জিনশেং কেড়ে নেওয়া মানে তার জীবন কেড়ে নেওয়ার সমান ছিল। যদি সে তাকে না মারত তাহলে নিজে কিভাবে বেঁচে থাকত? এই লাশটাকে ঠিকানায় লাগাতে হবে। ঝাওমিং আস্তে করে বলল। ওই রক্ত আর মাংসের দলা থেকে আসা দুর্গন্ধ চেপে রেখে সে লাশটাকে এক পাশে টেনে নিয়ে গেল এবং কোদাল দিয়ে কোনো মতে একটা ছোট গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিল। পাহাড়ে বন্যজন্তু অনেক আছে, রাত হলে কোনো না কোনো জন্তু আমার জন্য সব প্রমাণ মিটিয়ে দেবে। এই সব করার পর ঝাওমিং উঠল। সে জিনশেং আবার নিজের পকেটে রাখল এবং শহরের দিকে রওনা হল। শহরের বাইকাও তাঙের ভেতরে এক কর্মচারী এই সময় অ্যাবাকাসে হিসাব কষছিল এবং মুখে কিছু বিড়বিড় করছিল। হানিস, কালকের খাতায় 3 জিন 4 লিয়াং হুংছি এবং ডাং গুইয়ের হিসাব লেখো। এ কথা শুনে পাশে বসা দোকানদার অসহায়ভাবে মাথা নাড়ল এবং দীর্ঘশ্বাস ফেলল। লোকে বলে যে যেখানে থাকে সে সেখান থেকেই রোজগার করে। আগে জড়িবুটি সংগ্রহ করার মতো অনেক লোক ছিল, কিন্তু আফসোস, দুর্ভিক্ষ আসতেই যারা মরার তারা মরে গেল আর যারা পালানোর তারা পালিয়ে গেল। এই সাধারণ জড়িবুটিগুলো নিয়ে আসার লোকের তো অভাব নেই, কিন্তু আফসোস, এই ওষুধের দোকানে মূল্যবান জড়িবুটিরই পর্যাপ্ত নেই। আরে শিয়াউ, গিয়ে আরও কিছু ইস্তেহার লাগিয়ে দাও, বলে দাও যে আমাদের বাইকাও তাং মূল্যবান জড়িবুটি কিনছে। নিজের দোকানদারের কথা শুনে সেই ছেলেটি তার হাতের গণনা যন্ত্রটি নিচে রাখল এবং মাথা তুলে বলল, মালিক, ইস্তেহার তো অনেক আগেই লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু কেউই আসছে না। যারা আগে আমাদের জিনশেং এনে দিত তারাও পর্যন্ত এখনো আসেনি। আমার তো মনে হয় তারা হয়তো পাহাড়েই মারা গেছে। এ কথা শুনে দোকানদার কিছু বলল না, শুধু নিজের থুতনি হাতড়াতে হাতড়াতে গভীর ভাবনায় ডুবে গেল। তার এই দোকানটি বিশেষ জড়িবুটির ব্যবসা করত এবং সাথে হরেক রকমের তৈরি বড়ি বা ওষুধও বিক্রি করত। এখন মূল্যবান জড়িবুটির অভাবে জীবন বাঁচানোর সেই কিছু ফর্মুলা স্রেফ কাগজের টুকরো হয়ে রয়ে গেছিল। শীঘ্রই বছর শেষ হতে চলেছে এবং শহর থেকে সৈন্যদের ভর্তি করে তাদের সীমান্তে পাঠানো হচ্ছে। এছাড়া শহরের বাইরে 500 জনের একটি দলের সেনাপতি তার সৈন্যদের সাথে যাবে। সেই সময় ঠান্ডা লেগে হওয়া ক্ষতের ওষুধ এবং ফুসফুস থেকে রক্তপাতের মতো অভ্যন্তরীণ আঘাতের ওষুধ, এই সবই সেনাবাহিনীর সরবরাহকারীরা এবং তাদের দলগুলো কিনবে। এটা টাকা উপার্জনের খুব ভালো সুযোগ, একে হাতছাড়া করা যাবে না। শিয়াউ, যদি শহরের ইস্তেহার দিয়ে কাজ না হয় তবে গ্রামের দিকে যাও, প্রতিটা মফস্বলে গিয়ে এগুলো বিলি করো। ডেনড্রোবিয়াম এবং জিনশেংয়ের মতো মূল্যবান জড়িবুটি বেশি টাকা দিয়ে হলেও আমার জন্য কিনে আনো। আমার বিশ্বাস হয় না যে সত্যিই কিছু পাওয়া যাবে না। ধর 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 ধর। দোকানদার নিজের কথা অর্ধেকই বলতে পেরেছিলেন যে হঠাৎ একটা ছায়া ভেতরে ঢুকে পড়ল। মাথা তুলে দেখা গেল এক রোগা পাতলা সাধারণ পোশাক পরা যুবক। বাবু, শিয়াউ কাউন্টারের পেছন থেকে ডাকল। কিছু না বলে ঝাওমিং নিজের পকেট থেকে বের করা কাপড়ের থলেটা ওপরে তুলল। তার ভেতরে 2টো জিনশেংয়ের মূল ছিল। ঝট করে মুহূর্তেই ওই জিনশেং বাইরে বের করা হলো। পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার বাতাসের মতো গতিতে এক পলকে ঝাওমিংয়ের সামনে চলে এলো। তার চোখ জোড়া ওই 2টো জিনশেংয়ের মূলের উপর আটকে গেল। তারপর সে নিজের বুড়ো শুকনো জিনশেংয়ের মূলের ওপর আটকে গেল। তারপর সে নিজের বুড়ো শুকনো আঙুলগুলো বাড়িয়ে তার নখ দিয়ে একটি ছোট টুকরো ভেঙে নিজের মুখে পুরে নিল। স্বাদে মিষ্টি, সামান্য তেতো এবং প্রকৃতিতে কিছুটা গরম। এটা আসল মাল। আকার এবং গুণমান দেখে মনে হচ্ছে এটা প্রায় 35 বছর পুরনো বুনো পাহাড়ি জিনশেং। এই শহরে তো একে একটি দুর্লভ বস্তু বলে গণ্য করা হবে। খুব চমৎকার, ভালো জিনিস। দোকানদার প্রশংসা করতে করতে একটি দীর্ঘশ্বাস নিল। তারপর মাথা তুলে ঝাওমিংয়ের দিকে তাকিয়ে একটি মৃদু হাসির সাথে বলল,
যুবক, তুমি এটা কোথা থেকে পেয়েছ? মালিক, আপনি চিন্তা করবেন না, এটা একদম বৈধ উপায়ে আনা হয়েছে। ঝাওমিং তাড়াতাড়ি বলল। আচ্ছা, এই জিনশেংয়ের দুটো মূল আমি তোমাকে এর জন্য ৫৫ ত্যালে দিলাম, কেমন হয়? ব্যাপার এটা নয় যে আমি বেশি দাম দিতে চাইছি না, বরং তুমি এই জিনশেংটাকে খুব বাজেভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছ। এটার অবস্থা ভালো নয়, না হলে আমি আরও ৫ লিয়াং বাড়িয়ে দিতাম। এ কথা শুনে ঝাওমিং চমকে গেল, তার বুক খুশিতে ভরে গেল। ৫৫ লিয়াং, এটা কত বড় সম্পদ ছিল! এই রূপো দিয়ে আমি শুধু যে সামরিক সেবার করই শোধ করতে পারব না, বরং বিপুল পরিমাণে জিনিসপত্রও কিনতে পারব, নিজের জীবন উন্নত করতে পারব। এটা ভেবে ভেবে ঝাওমিং মাথা তুলে দোকানদারের দিকে তাকালো এবং গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন মালিক, তবে আমার ছোট মানের রূপোর নোট লাগবে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। যাও, ১০ লিয়াংয়ের ৫টা রূপোর নোট নিয়ে আসো, সাথে ৫ লিয়াংয়ের খুচরো রূপো। দোকানদার হেসে বলল। তারপর সে পেছনে ঘুরে নিজের সহকারীকে বলল, জি মালিক। সহকারী তাড়াতাড়ি নিজের গণনা যন্ত্রটি নিচে রাখল এবং সেটাই করতে চলে গেল। কিছুক্ষণ পর ঝাওমিন সেই রূপোর নোটগুলো হাতে নিল। তার মনের ভেতর এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। এই রূপোর নোটগুলো হয়তো ওজনে হালকা ছিল, কিন্তু এগুলো মানুষের জীবনের চেয়েও বেশি মূল্যবান ছিল। এগুলো থাকলে সে এবং তার বৌদি কিছু ভালো দিন কাটাতে পারত। ভবিষ্যতে যদি আরও ভালো জড়িবুটি পাও, তবে নির্দ্বিধায় এখানে নিয়ে এসো। তুমি চিন্তা করো না, আমার এই বাইকাও তাং একদম ন্যায্য মূল্য দেবে। ঠিক আছে, আমার মনে থাকবে মালিক, আমি আসছি। ঝাওমিং মাথা নাড়ল। তারপর সে আদবের সাথে হাতজোড় করল, ঘুরল এবং চলে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সহকারী শিয়াও উ ধীরে ধীরে বিড়বিড় করছিল। তার মনে কিছুটা ক্ষোভ ছিল। একটা গরিব কঙ্গাল বাঁশের লাঠির মতো রোগা পাতলা লোকের কাছেও এত রূপো থাকা উচিত? মালিক, আপনার কি মনে হয় যে আমাদের কাউকে খোঁজা উচিত? শিয়াও নিজের কথা অর্ধেকই বলেছিল যে সে নিজের হাত তুলল এবং নিজের ঘাড়ে আলতো করে একটা দাগ টানল। এর মানে স্পষ্ট ছিল। এ কথা শুনে দোকানদার নিজের থুতনির দাড়ি হাতড়াল, ওটা হালকা করে মোচড়াল। কিছুক্ষণ পর সে মাথা নেড়ে আস্তে করে বলল, তার কোনো প্রয়োজন নেই। মাত্র ৫০ লিয়েরঙের চেয়ে কিছু বেশি রূপই তো। এই ঝুঁকি নেওয়ার মতো নয়। এছাড়া এই ছেলেটি প্রকাশ্যে আমার বাইকাও তাঙে এসছিল। যদি সে দুদিনের মধ্যে মারা যায় আর কেউ জানতে পেরে যায়, তবে আমার এই বাইকাও তাঙের সুনাম কি নষ্ট হবে না? এখন আমরা বিপুল পরিমাণে জড়িবুটি কিনছি। আমরা ছোট লাভের জন্য বড় ক্ষতি করতে পারি না। জি মালিক, এই শিক্ষা পেয়ে গেছি। শিয়াও তাড়াতাড়ি সম্মান সহকারে মাথা নাড়ল। যাও এবং নিজের কাজে লেগে পড়ো। আমাকেও এখন বড়ি তৈরি করে নিতে হবে। এই দুটো জিনসেংয়ের মূল থেকে শরীরকে পুষ্টি দেওয়ার মতো অনেক বড়ি তৈরি হতে পারে। না, সেই সেনাপতিরা যারা যুদ্ধের ময়দানে গুরুতরভাবে আহত হয়েছেন এবং যাদের এখনই আরামের প্রয়োজন, তাদের এই জিনিসটারই অভাব রয়েছে। দাঁড়াও, যখন শহরের বাইরে থেকে সেনাবাহিনীর কমান্ডার আসবে, আমি তাকে ১০ লিয়েরং রূপোইঠটা বড়ি বিক্রি করব। খরচ ৫০ লিয়েরঙের চেয়ে কিছু বেশি। এক ঝটকায় ৭-৮ গুণ লাভ। দোকানদার হেসে বলল। বাইকাউতাং থেকে বেরোনোর পর ঝাওমিং বিন্দুমাত্র ইতস্তত করল না। সোজা শস্যের দোকানের দিকে রওনা হল। মোটাদানা শস্য এবং ভালো মানের শস্যের দুটোরই এক এক পাথর বস্তা কিনল। এছাড়া তেলের দোকানেও একবার ঢু মারল। সেই সাথে ছুতোরের দোকানেও গেল এবং কাঠের দুটো খাট কিনল। প্রথমে বায়না দিয়ে দিল, যখন ছুতোরের দোকানের লোকেরা খাট দুটো ঝাও পরিবারের কুড়ে ঘরে পৌঁছে দেবে, তখন বাকি টাকা মিটিয়ে দেব। এছাড়া ঠান্ডা বাড়ছে, তাই কিছু তুলোর লেপও কিনতে হবে। নিজের বৌদির জন্য আরও কিছু জামাকাপড়ও কিনতে হবে। এই সব করার পর ঝাওমিং দুটো খঞ্জরও কিনে নিল। একটা নিজের বুকে লুকিয়ে ফেলল এবং অন্যটা নিজের পায়ে বেঁধে নিল। সাথে লঙ্কা গুঁড়ো এবং ছাইয়ের একটি প্যাকেট কিনে নিজের আস্তিনে লুকিয়ে রাখল। শহরে প্রচুর ভিড়ভাট্টা এবং সবার নজর থাকে। আমি একলা এত সব জিনিসপত্র কিনছি, নিশ্চিতভাবেই কেউ না কেউ আমার উপর নজর রাখবে। আর একটু প্রস্তুতি নিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। কেনাকাটার প্রথম পর্ব শেষ হওয়ার পর ঝাওমিং মুখ দিয়ে একটা আফসোসের শব্দ করল। ১০ লিয়েরং রূপোর মধ্যে অর্ধেকেরও বেশি খরচা হয়ে গিয়েছিল, কিন্তু এখনও সবচেয়ে জরুরি জিনিসটা কেনা বাকি ছিল। এত সব জিনিসপত্র সে নিজের পিঠে করে বয়ে নিয়ে যেতে পারবে না। একটা গাড়ি কিনতেই হবে। এটা ভেবে ঝাওমিং একটা বাজারের দিকে রওনা হল। আজকালকার দিনে একটা সাধারণ গাধার গাড়ি থাকা পরবর্তী প্রজন্মের লাখ টাকার লাক্সারি গাড়ির চেয়ে কোনো অংশে কম নয়। আর যদি কারোর কাছে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি থাকে, তাহলে তো কথাই নেই। গ্রামের কথা তো ছেড়েই দিন, মফস্বলেও বুক ফুলিয়ে চলাফেরা করা যায়। সর্বোপরি, যখন আপনার কাছে এই গাড়ি থাকবে, আপনি অন্য কিছু না করলেও স্রেফ অন্যদের মালপত্র পৌঁছে দেওয়ার কাজটাই একটা ভালো রকমের আয়ের উৎস হতে পারে।
আর গাড়ি কেনার প্রধানত 3টি উপায় আছে। প্রথমটি হলো পশুর বাজার। এটা সাধারণত শহরের ফটকের কাছে বা কিছু প্রধান রাস্তায় বসে। এই ধরনের গাড়িগুলো বেশিরভাগই কাঠের চ্যাপ্টা ঠেলা গাড়ি হয়, যা কোনো পশুর সাথে জুড়ে দেওয়া হয়। দ্বিতীয়টি হলো বিশেষ গাড়ি তৈরির কারিগর। কিছু মানুষ কঠোর পরিশ্রম করে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করেন এবং সঠিক পশু খুঁজে পেতেও সাহায্য করেন, কিন্তু এতে সবচেয়ে বেশি সময় লাগে এবং দামও সস্তা হয় না। তৃতীয় উপায়টি হলো দালালের মাধ্যমে। তাদের কাছে সবচেয়ে ভালো তথ্য থাকে। তারা পুরনো গাড়ি, ঘোড়া বা বাড়ির তথ্য বিক্রি করতে পারে এবং তার সাথে গ্যারেন্টিও দেয়। স্বাভাবিকভাবেই তাদের দামও সবচেয়ে বেশি হয়। ঝাওমিংয়ের গাড়ি কেনার জন্য বিশেষ কোনো চাহিদা ছিল না, শুধুমাত্র মালপত্র বহন করতে পারলেই যথেষ্ট ছিল। এখানে গন্ধটা বড্ড বেশি। এটা দেখে ঝাওমিং নিজের ভ্রু কুঁচকে নিল। এই গাড়ির বাজারে প্রচুর লোক ছিল এবং সব ধরনের পশুর গোবর জমা হয়েছিল। তা পরিষ্কার করার মতোও কেউ ছিল না। কিছুক্ষণ দেখার পর ঝাওমিং কিছুই বুঝতে পারল না। তারপর তার নজর একপাশে ছেঁড়া কোট জড়িয়ে এক কালো গাধার পাশে ঝুঁকে বসে থাকা এক বৃদ্ধ লোকের ওপর পড়ল। এই বৃদ্ধ লোকটাকে একটু বেশি সৎ মনে হচ্ছে। এটা ভেবে ঝাওমিং নিজেই কথা বলা শুরু করল। বাবা, এই গাধাটা কতই বিক্রি করবেন? সেই বলিরেখা ভরা মুখের বৃদ্ধ লোকটা নিজের চোখ দুটো অর্ধেক খুলে ঝাওমিংকে দেখল। সে নিজের ভাঙা গলায় বাজারের ভাষায় কিছু বলল। গাধার 4 বছর বয়স, পুরনো গাড়ির অ্যাক্সেল ক্ষয় হয়ে গেছে, দাম একদম, দরাদরি হবে না। ঝাওমিং এটা শোনা মাত্রই, এই কথা শুনে সে তখনই লজ্জিত হয়ে গেল। সে এটা বুঝতেও পারল না। এটা দেখে বৃদ্ধ লোকটার বুঝতে বাকি রইল না যে ঝাওমিং এই ব্যবসায় নতুন। সে তক্ষণই জোশে চলে এলো। সে পাশের কালো গাধাটাকে চাপড় দিল। এটা পুরুষ গাধা, খাসি করা নয়, 4 বছর বয়স। এটা কিনলে সাথে ওই পুরনো চ্যাপ্টা গাড়িটা বিনামূল্যে পাওয়া যাবে। গাড়ি চলার সময় একদিকে টেনে যায় না। হ্যাঁ, দূর থেকে আওয়াজ অবশ্যই হয়। একদম 14 তলার উপর। বাবা, একটু কি সস্তা করা যায়? যুবক, এমন কোনো নিয়ম নেই। তুমি আসতেই সরাসরি দাম জিজ্ঞেস করলে আর আমি এক দাম বলেছি, তাই দাম কম হবে না। হ্যাঁ, যদি তুমি কাল আবার আসো তবে আলাদা কথা। হ্যাঁ, যদি তোমার আস্তিনে দরাদরি করার কৌশল জানা থাকতো তবে আমরা অবশ্যই কথা বলতে পারতাম, কিন্তু তুমি স্পষ্টতই এই ব্যবসার নিয়ম জানো না। হয়তো তোমার গাধা চেনার ক্ষমতাও নেই। ব্যবসার নিয়ম অনুযায়ী যা বলে দিয়েছি সেটাই শেষ। যদি আমি দাম বদলাই তাহলে আমি আমার নিজের নিয়মই ভাঙব। কিন্তু তুমি চিন্তা করো না, আমি যে দাম বলেছি তা একদম ন্যায্য। তুমি চাইলে পুরো বাজার ঘুরে আবার আসতে পারো। আসল কথা হলো, যদি তুমি বেশি খোঁজাখুঁজি করো তাহলে হতে পারে কারোর নজর তোমার ওপর পড়ে যাবে। এই জামানায় মাত্র 2 তোলার উপর জন্যেও কারোর জীবন চলে যেতে পারে, আর এটা তো 10 তোলারও বেশি কথা। এটা শুনে ঝাওমিং এক মুহূর্তের জন্য চমকে গেল। তারপর সে সাবধানে এদিক ওদিক তাকালো। কিছুক্ষণ ভাবার পর সে মাথা তুলে একটু সম্মানের সাথে বলল, এই নিন 15 তোলার উপর। খুচরো ফেরত দেওয়ার দরকার নেই, শুধু আপনি একটু বুঝিয়ে দিন। এ কথা শুনে বৃদ্ধ লোকটা চমকে গেল। তারপর সে হাসল এবং মানা করল না। সে শুধু রূপোটা নিজের থলেতে রেখে দিল। তুমি কিছুটা সরল ঠিকই, কিন্তু বোকা নও। এই বাজারে সব ধরনের মানুষ আছে, ভালোও আছে আবার মন্দও আছে। এমনকি সবচেয়ে সস্তা গাধার গাড়ির দামও 10 তোলার বেশি। যদি কেউ এটা চুপিসাকে হাতিয়ে নেয় তাহলে একবারেই তার পুরো পরিবারের বছর ভরের খরচ উঠে যাবে। তোমার সাথে এই ব্যবসার কোনো লোক নেই। টাকা হারানো তো ছোট ব্যাপার, ভয় হলো যদি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে যাও তাহলে জীবনটাই খোঁড়াতে হবে। এ কথা বলতে বলতে বৃদ্ধ লোকটা নিজের গলা আরও নামিয়ে নিল। বাজার থেকে বেরোনোর পর খেয়াল রাখবে যে কপালে মাঝখানে তিল ঠাকা কোনো লোক তোমার পিছু নিচ্ছে কিনা, অথবা লিকলিকে মুখ আর বাদরের মতো দেখতে যে নীল রঙের ছেঁড়া চোগা পড়ে আছে সে তোমার পিছু নিচ্ছে কিনা। যদি তেমন কাউকে দেখতে পাও তাহলে বুঝে নিও যে তোমার ওপর নজর রাখা হচ্ছে। তুমি নিজের খেয়াল নিজেই রেখো। আমি বুড়ো মানুষ এটা দেখতে চাই না যে আমার একটা গাধার গাড়ি কাল আবার এই বাজারে এসে দাঁড়িয়ে থাকুক আর নতুন কোনো ক্রেতার অপেক্ষা করুক। এতটুকু বলে বৃদ্ধ লোকটা মাথা ঘুরিয়ে কিছুটা দূরে চ্যাপ্টা গাড়ির ওপর বসে থাকা এক লোককে ডাকল। সানের, এই ছোট ভাইয়ের জন্য গাড়িটা জুড়ে দাও আর একে বাজার থেকে বাইরে পর্যন্ত ছেড়ে এসো। ঝাওমিং মাথা ঘুরিয়ে সাবধানে একবার দেখল যে একটা হট্টাকট্টা লোক চ্যাপ্টা গাড়িটা টেনে নিয়ে আসছে। সে ওটাকে কালো গাধাটার সাথে জুড়ল এবং তারপর লাগাম আর চাবুক তাকে দিয়ে দিল। চলো, আমি তোমাকে বাজার থেকে বাইরে ছেড়ে আসি। ধন্যবাদ পালোয়ান। এটা শুনে ঝাওমিং তাড়াতাড়ি ধন্যবাদ জানালো আর গাড়িতে উঠে বসল। কিছুক্ষণ পর ঝাওমিং সেই পালোয়ালের সাথে বাজার থেকে বেরিয়ে নিজের কেনা সব মালপত্র গাধার গাড়িতে চাপিয়ে নিল। রাস্তায় সাবধানে থেকো, পালোয়ান বিদায় জানালো এবং তারপর লম্বা লম্বা পা ফেলে বাজারে ফিরে গেল। সে দৌড়ে তার বাবার কাছে গেল, তাকে বিদায় দেওয়া হলো। চলো, আমরা কিছু জিনিস কিনে নি, এবার আমাদেরও ফিরে যাওয়া উচিত। বৃদ্ধ লোকটা মাথা নাড়ল, তারপর নিজের হাত পিছনে করে ওঠার এবং যাওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু যেমন সে যেতে লাগলো কিছু কুদৃষ্টি তাদের ওপর পড়ল। এটা দেখে বৃদ্ধ লোকটা সাথে সাথে হাসল। বড় মজাদার ব্যাপার।
কেউ আমাদের বাব্যেটাকে নিজের শিকার ভাবছে। এ কথা শুনে সেই পালোয়ান কিছুই বলল না, শুধু সে চুপচাপ নিজের হাতে থাকা বাঁশের লাঠিটা শক্ত করে ধরে নিল এবং নিজের চোখ কুঁচকে চটপটে হয়ে ডানে বামে তাকাতে লাগল। আগের বার আমি ওদের খুব একটা মারিনি, এবার তুমি আমাকে আটকাবে না, তাই না? যেই মরতে চায় তুমি তাকে মারতে পারো। এ কথা বলে বুড়ো লোকটা চুপচাপ চলে গেল। কিছুটা দূরে কিছু লোক একে অপরের দিকে তাকালো। তারা বেশি কিছু বলল না ঠিকই, তবে তাদের নজর বাঁদিকের ভ্রুয়ের মাঝে তিল থাকা এক মাঝবয়সী লোকের উপর গিয়ে আটকে গেল। পাও ভাই, আপনি কি বলেন? ওই বুড়োর সাথে লাগতে যাওয়া ঠিক হবে না, আপাতত ওকে ছেড়ে দিন। লাউচি, তুমি আমার সাথে চলো, বাকিরা এখানেই নজর রাখো। চুরি করতে পারলে চুরি করো, লুটতে পারলে লুটে নাও। জি। শহরের বাইরে দরজায় পাহারা দেওয়া সিপাহী তার গাড়িতে অনবরত তল্লাশি চালাচ্ছিল। ঝাওমিং তাকে কিছু তামার মুদ্রাও দিল, তবুও সে তাকে যেতে দিচ্ছিল না। এটা দেখে ঝাওমিং নিজের ভ্রু কুঁচকে নিল। যখন কিছু অদ্ভুত ঘটে তখন নিশ্চয়ই কোনো গোলমাল থাকে। ঠিক আছে, তুমি যেতে পারো। হঠাৎ এক সিপাহী চিৎকার করে উঠল। ঝাওমিং যে এতক্ষণ ভাবছিল কি করা যায়, এ কথা শুনে খুব খুশি হল। সে তাড়াতাড়ি সম্মতি জানালো এবং গাধাটাকে চাবুক মেরে এগিয়ে নিয়ে গেল। কিন্তু যেমনই ঝাওমিং সেখান থেকে বেরোল, দুটো ছায়া চুপিসারে সামনে এলো। তাদের মধ্যে একজন সেই লোকটাই ছিল যার ভ্রুয়ের মাঝে তিল ছিল, যাকে স্পষ্টতই কোনো ভালো মানুষ বলে মনে হচ্ছিল না। শহরের দরজা দিয়ে যাওয়ার সময় পাওভাই নামের ওই মাঝবয়সী লোকটা পাহারাদারকে, মানে দরজায় পাহারা দেওয়া দুই সিপাহীকে ইশারা করল। এটা দেখে সিপাহী হালকা হাসল। কোনো কথা না বলেই সবকিছু বোঝা হয়ে গিয়েছিল। এই ধরনের নোংরা কাজ করায় তারা পুরনো সঙ্গী ছিল। প্রতিদিন শহর থেকে বাইরে গাড়ি নিয়ে যাওয়া প্রায় সব মুখই চেনা হতো। যদি তারা কোনো নতুন মুখ দেখতে পেত, তবে তাদের শুধু তাকে দুটো ধূপকাঠি জ্বলার সময় পর্যন্ত আটকে রাখতে হতো। যদি বাজার থেকে কেউ আসে, তবে তারা তাকে যেতে দিত। যদি পাওভাইদের মতো লোকের দল লুটে সফল হতো, তবে তাদের ঘরে ভাগ হিসেবে দুটোর উপর মুদ্রা অবশ্যই পৌঁছে যেত। লুট অসফল হলেও তাদের এতে কিছু আসত যেত না। সর্বোপরি তারা তো আর লুটে সরাসরি অংশ নেয়নি। অবশ্যই কিছুটা সময়ের জন্য টালবাহানা করি। এখনো পর্যন্ত বাজার থেকে কেউ আসেনি, এর মানে গাড়িওয়ালা এখনো শিকার হয়নি। ওরা তাকে স্বাভাবিকভাবেই যেতে দেবে। এই ছেলের গাধার গাড়িতে প্রচুর মালপত্র চাপানো আছে, পরে আমরাও কিছুটা ভাগ পেয়ে যাব, কোনো সমস্যা নেই। এই কথা শুনে ওই পাওগে তাড়াতাড়ি মাথা নাড়ল। তখনই সে নিজের গতি বাড়িয়ে দিল এবং ঝাওমিংয়ের দিকে ছুটল। অন্যদিকে গাড়ি চালাতে থাকা ঝাওমিং জি জান দিয়ে চাবুক চালাচ্ছিল। কিন্তু আফসোস, এই কালো গাধা এমনিতেও জোরে দৌড়াত না এবং এখন এত বড় গাড়ি টানতে গিয়ে তার গতি আরও কমে গিয়েছিল। দাঁড়া মায়ের ভোগে যাওয়া ছেলে! এটা দেখে পেছনে আসতে থাকা পাওগে আর লাউচি তক্ষুনি অস্থির হয়ে উঠল এবং দ্রুত পিছু নিতে লাগল। সেই দুটো ছায়া ঠিক পেছনে পৌঁছে যাওয়া দেখে ঝাওমিং সাহস জোগাল এবং নিচু গলায় চিৎকার করে উঠল। নিজেকে সাহস দিয়ে বলল, শালা যা হবার দেখা যাবে। এ কথা বলে ঝাওমিং জোরে লাগাম টানল। গাধার গাড়ি থেকে নিচে লাফ দেওয়ার পর সে হড়বড় করে নিজের কাপড়ের ভিতর থেকে কিছু একটা বের করল। পুরনো কাপড়ে জড়ানো তামার মুদ্রাগুলো খটমট করে নিচে ছড়িয়ে পড়ল এবং সে দ্রুত 10 তায়েলের একটা রূপোর নোট বের করল, যা দুমড়ে মুচড়ে চড়াজীর্ণ হয়ে গিয়েছিল। ওটা তামার মুদ্রার স্তূপের উপর ছুড়ে দিল। তারপর ভয়ের নাটক করতে করতে কাঁপা কাঁপা গলায় বলল, বাহাদুরের দল, শান্তিতে কথা বলা যেতে পারে। এই টাকা আপনারা নিয়ে নিন, মদ খাবেন, আমাকে যেতে দিন, কেমন হবে? সর্দার পাওগে কয়েক কদম দূরে থামল। তার চওড়া দাগওয়ালা মুখে হালকা একটা হাসি ছিল। সে প্রথমে মাটিতে পড়ে থাকা টাকার ওপর নজর দিল এবং তার চোখে একটা লোভের পলক খেলে গেল। যেমনই সে ওগুলো তুলতে যাচ্ছিল, সে দেখল যে বাতাসের একটা ঝাপটা ঘাসের ওপর দিয়ে বয়ে গেল। এরপর সে টাকা তোলার চিন্তা ছেড়ে দিল এবং ঝাওমিংকে ঘুরতে লাগল। হ্যাঁ, তুই তো বেশ বুদ্ধিমান, কিন্তু তোর টাকাও আমার চাই, তোর গাড়ির মালপত্রও আমার চাই, আর তোর জীবনটাও আমাদের নিতে হবে। যদি তোকে জীবিত ছেড়ে দিই, তাহলে তুই পরে গিয়ে কাচারিতে আমাদের বিরুদ্ধে নালিশ করবি। তাহলে আমরা ভাইয়েরা বাঁচব কি করে? লাউছি, তুই কাজ খতম কর। এ কথা শুনে লাউছি নামের সেই লম্বা পাতলা লোকটা তক্ষুনি এগিয়ে এলো। তার হাতে একটা ছোট ছুরি ছিল, যা এক ঠান্ডা চমকের সাথে সোজা ঝাওমিংয়ের দিকে এলো। ঝাওমিংয়ের চোখের মণি সংকুচিত হয়ে গেল। সে নিজের শরীর ঘোরালো এবং রাস্তার ধারে ঘন ঘাসের দিকে লাফ দিল।